আসসালামু আলাইকুম, স্বাগত বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সাদাত শাকির, আয়েশা নুসরাত ইসলাম। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আন্দোলনে যারা ব্যর্থ হয় নির্বাচনেও জিততে পারে না তারা কখনো, বললেন প্রধানমন্ত্রী। স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা। অবিশ্বাস্য কারচুপি হয়েছে 30 ডিসেম্বরের নির্বাচনে, মন্তব্য ডক্টর কামালের। জাতীয় সংলাপের মাধ্যমে নতুন নির্বাচন দেওয়ার আহ্বান। সংসদের সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের তফসিল আগামী সপ্তাহে, প্রবাসীদের ভোটার করার নীতিগত সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ, আহত 20। মিরপুরেও সড়ক অবরোধ, নতুন মজুরি কাঠামোয় বেসিক কমে যাওয়ার কারণেই অসন্তোষ, অভিমত গবেষকদের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আর এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্দোলনে যারা ব্যর্থ হয় নির্বাচনে তারা কখনোই জয়ী হয় না। সহিংস রাজনীতি, আগুন সন্ত্রাস, শীর্ষ নেতৃত্বে দুর্নীতি, মনোনয়ন বাণিজ্য আর যুদ্ধাপরাধীদের মনোনয়ন দেয় নির্বাচনে বিএনপির ভরাডুবি হয়েছে বলে মনে করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাধারণ মানুষ শান্তি, স্বস্তি, উন্নয়ন, সমৃদ্ধির আকাঙ্ক্ষা থেকেই ভোট দিয়ে বিপুলভাবে আওয়ামী লীগকে জয়ী করেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন সমালোচনার জবাব দেওয়ার পাশাপাশি নির্বাচনে বিএনপির ভরাডুবির কারণ ব্যাখ্যা করেন। তাদের সকল আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত হয়, আর আন্দোলন যাদের ব্যর্থ হয় নির্বাচনে তারা কখনো জয়ী হতে পারে না। তারা কিভাবে আশা করতে পারে যে জনগণ তাদেরকে ভোট দেবে, যারা এই অগ্নি সন্ত্রাস করে মানুষ হত্যা করে? শুধু মানুষ না, তাদের সেই রুদ্ররস থেকে গাছপালাও রেহাই পায়নি। হাজার হাজার গাছ কেটেছে, রাস্তা কেটেছে, এমন কোনো অপকর্ম নাই তারা না করেছিল। তার উপর একদিকে এতিমের অর্থ আত্মসাৎ করে বিএনপির নেত্রী কারাগারে বন্দী, তার পুত্রকে বানিয়েছে বিএনপির অস্থায়ী অ্যাক্টিং চেয়ারপারসন। সে হলো 10 ট্রাক অস্ত্র চোরাকারবারি মামলার আসামি, 21 সাজাপ্রাপ্ত, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামি। রীতিমতো মনোনয়ন বাণিজ্য, একটা সিটে 3 জন 4 জন 5 জন করে নমিনেশন। সেই নমিনেশন যাদেরকে দিয়েছে, দেওয়ার পরে কে তাদের সিম্বলটা পাবে? যে যত টাকা দিচ্ছে সে পাচ্ছে। যারা নমিনেশন নিয়ে এই ধরনের ট্রেড করেছে বা অকশনে দিয়েছে, তারা কি করে আশা করে তারা জয়ী হবে? যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়ে বিপুলভাবে জয়যুক্ত করেছে তা পূরণে আগামী 5 বছর সরকারের কঠিন পরীক্ষা বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাধারণ মানুষ শান্তি চায়, নিরাপত্তা চায়, উন্নয়ন চায়, নিজের জীবনের উন্নতি চায়। সেই আকাঙ্ক্ষা থেকেই কিন্তু তারা আমাদেরকে ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ দিয়েছে। স্বাধীনতা বিরোধীরা আর কোনোদিন যেন ক্ষমতায় এসে দেশের উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। 47তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিসভার সদস্যরা। পরে ওবায়দুল কাদের বলেন, বিরোধী দলের আন্দোলন নিয়ে আওয়ামী লীগের কোনো মাথা ব্যথা নেই, তারা যে লড়াই করছেন তা করতে থাকুক। এদিকে এবছর বিশ্বের সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন হবে বাংলাদেশের, বলেছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তাফা কামাল। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সাথে ছিলেন আওয়ামী লীগের সিনিয়র নেতা, নতুন মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যরা। আওয়ামী লীগের সব অঙ্গ সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনও এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়িত করার জন্য জনস্বার্থে কাজ করে যাবে নতুন মন্ত্রিসভা। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে, আন্দোলনেও প্রত্যাখ্যান করেছে, নির্বাচনেও প্রত্যাখ্যান করেছে। এখন তারা কি আন্দোলন করবে, কি কর্মসূচি দেবে, এটা তাদের ব্যাপার। আমরা কিছু
তাদের আমরা শুধু এটুকু বুঝি, তাদের ডাকে জনগণ সাড়া দেবে না। তারা যে লড়াই করতে থাকুক, তাতে আমাদের কোনো মাথা ব্যথা নেই, আমার মনে হয় জনগণেরও মাথা ব্যথা নেই। এদিকে সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন অর্থমন্ত্রী, আইনমন্ত্রী ও সংসদ সদস্যরা। শ্রদ্ধা নিবেদন শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, এবার বিশ্বব্যাংক নিজেরাই বলেছে 7 ভাগের উপরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে, যা ইতিবাচক। আর আইনমন্ত্রী কথা বলেন ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে। বিশ্বব্যাংক আমাদের কখনো 6.5 ভাগের উপরে আমাদের প্রবৃদ্ধি হবে তারা বলতো না। এবার বিশ্বব্যাংক নিজেই বলছে আমাদের 7 ভাগের উপরে প্রবৃদ্ধি হবে। বিশ্বব্যাংক সবসময় কনজারভেটিভলি এস্টিমেট করে আমাদের জিডিপির গ্রোথ নাম্বারটা। তো আমি মনে করি এই বছর আমাদের জিডিপিতে এই চলতি অর্থ বছরে আমরা 8.25 থেকে 8.30% আমরা অর্জন করতে পারবো। এবং এই বছর আমাদের যে অর্জনটি হবে সারা বিশ্ব বলছে এটা হবে হাইয়েস্ট গ্রোথ ইন দ্য ওয়ার্ল্ড। পরিষ্কারভাবে বলতে পারি যে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হওয়ার কোনো সম্ভাবনাই নাই। আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইনের যেন কোনো অপব্যবহার না হয়, কোনো অ্যাবিউজ না হয়, কোনো মিসইউজ না হয়। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, নির্বাচনে জনগণের রায়কে সম্মানের সাথে গ্রহণ করুন। সংখ্যায় যাই হন না কেন, বিএনপিকে সংসদে আসার আহ্বান জানান তিনি। দীপন দাওয়ান, বাংলা ভিশন, ঢাকা। ঐতিহাসিক 10 জানুয়ারি আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। পাকিস্তানে বন্দি দশা থেকে মুক্তির পর 1972 সালের এই দিনে স্বাধীন মাতৃভূমিতে ফেরেন বাংলাদেশের স্থপতি। তার প্রত্যাবর্তনে বাঙালি পায় স্বাধীনতার অসমাপ্ত স্বাদ, মুক্তির আনন্দে আসে পূর্ণতা। দীর্ঘ সংগ্রামী জীবন, 60-এর দশকে 6 দফা থেকে শুরু, এরপর কালের পরিক্রমায় 71-এর 7 মার্চ। রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর কণ্ঠে জাতির দীর্ঘ প্রতীক্ষিত স্বাধীনতার ঘোষণা। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এরপর নেমে আসে 25শে মার্চের কালরাত। পাকিস্তানি হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়ে নিরস্ত্র বাঙালির উপর। অপারেশন সার্চলাইটের নামে শুরু হয় নির্মম গণহত্যা। সে রাতেই ধানমন্ডি 32 নম্বরের বাসা থেকে গ্রেফতার করে পাকিস্তানের কারাগারে নিয়ে যাওয়া হয় স্বাধীনতার স্বপ্নদ্রষ্টাকে। কিন্তু দমেনি এই জাতি। বঙ্গবন্ধুর ডাকে জান বাজি রেখে ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে। বঙ্গবন্ধুর অবর্তমানে তাকে রাষ্ট্রপতি করে গঠিত হয় প্রবাসী বাংলাদেশ সরকার। এগিয়ে চলে মুক্তি সংগ্রাম। অন্যদিকে পাকিস্তানে চলতে থাকে বঙ্গবন্ধুর বিচারের প্রহসন। দেয়া হয় তার ফাঁসির আদেশ, চলে ফাঁসি কার্যকরের প্রস্তুতি। মুক্তি সংগ্রামের পাশাপাশি বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে বিশ্বব্যাপী গড়ে ওঠে প্রবল জনমত। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ আর বহু ত্যাগের বিনিময়ে 71-এর 16 ডিসেম্বর বাঙালি ছিনিয়ে আনে বিজয়ের লাল সূর্য। শুধু যুদ্ধে পরাজয় নয়, আন্তর্জাতিক চাপেও পাকিস্তানি জান্তা বাধ্য হয় বঙ্গবন্ধুকে মুক্তি দিতে। 8 জানুয়ারি পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্ত হয়ে যান লন্ডন। সেখান থেকে দিল্লি হয়ে 10 জানুয়ারি বিজয়ী বেশে মুক্ত স্বদেশে ফিরে আসেন শেখ মুজিবুর রহমান। তার ফেরা মানে বাংলাদেশের ফেরা, তা নইলে বাংলাদেশ অর্থহীন হয়ে যেত। আর একটি তাৎপর্য হচ্ছে তিনি শুধু ফেরেননি, তিনি সরাসরি রেসকোর্সে গিয়ে একটি ভাষণ দিয়েছিলেন, অলিখিত অপ্রস্তুত ভাষণ। কিন্তু সেই ভাষণে 15টি দিক নির্দেশনা ছিল দেশ গড়ার। আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শুধু একটি স্বাধীন জাতিরাষ্ট্রই এনে দেননি, সংবিধান সহ অল্প সময়ের মধ্যেই এগিয়ে যান যুদ্ধবিধ্বস্ত দেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলার বন্ধুর পথে। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা।
30 ডিসেম্বরের নির্বাচনে অবিশ্বাস্য কারচুপি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। সংকট সমাধানে দ্রুত জাতীয় সংলাপ আয়োজনের আহ্বান জানান তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা করে গণফোরাম। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর কামাল হোসেন বলেন, স্বাধীনতা ও বঙ্গবন্ধু সমার্থক। মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদানের কথা তুলে ধরেন তিনি। স্মরণ এই কারণে করি যে সেই ধরনের নেতা যে জীবনের ঝুঁকি নিয়েও পিছপা হন নাই। ওনার যে লক্ষ্য যে এই দেশের মানুষের স্বাধীনতা অর্জন করা হলো লক্ষ্য, আমি এখানে এই ব্যাপারে কোনো রকমের আপোষের ব্যাপারে বিবেচনার মধ্যে আনব না। কথা বলেন 30 ডিসেম্বরের নির্বাচন প্রক্রিয়া নিয়ে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন কামাল হোসেন। 30 ডিসেম্বরের যে ঘটনাটা, আমি বললাম 48 বছর পরে এটা দেখতে হচ্ছে, এটা আমি বিশ্বাস করতে পারি না। সরলভাবে বলেছি যে ভাই সবাই সকালে সকালে যে ভোট দেবেন, তো সে টেলিভিশনে বলছে কামাল হোসেন বুঝতে পারছেন না, ঘটনা তো রাত্রেই ঘটে গেছে। এই যে চুপি চুপি রাত্রে কি হলো আর সকালে বলে দিল যে এটা হয়ে গেছে, এইভাবে তো হয় না। আর রাষ্ট্রকে নিয়ে এভাবে খেলা করাও চলে না। সংকট সৃষ্টি না করে যেসব করে ফেলছে বলেন, এগুলো কোনোটাই মানে এখন থাকবে না। জাতীয় সংলাপ আমি মনে করি সবচেয়ে ভালো পথ। সংলাপের মধ্যে দিয়ে সিদ্ধান্তগুলো নেওয়া হোক কীভাবে আমরা সংবিধানকে মেনে নির্বাচন করে নির্বাচিত সরকার সংসদ গঠন করব। বিদেশের নির্দেশে গণফোরাম রাজনীতি করে না বলে মন্তব্য করেন জেএসডি সভাপতি আসাম আব্দুর রব। রিয়াদ তালুকদার, বাংলাভিশন, ঢাকা। একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের তফসিল আগামী সপ্তাহে ঘোষণা করা হবে। এছাড়া প্রবাসীদের ভোটার করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কমিশন, জানিয়েছে নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ। প্রথম ধাপে এপ্রিলে সিঙ্গাপুরে পাইলট প্রকল্পের কাজ শুরু হবে, এরপর দুবাইয়ে হবে দ্বিতীয় ধাপে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে কমিশন সচিব হেলাল উদ্দিন জানান, সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের প্রাথমিক কার্যক্রম এরই মধ্যে শুরু করেছে ইসি। সংরক্ষিত 50টি আসনের মধ্যে আওয়ামী লীগ 43টি, জাতীয় পার্টি 4টি, বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট 1টি এবং স্বতন্ত্র ও অন্যরা 2টি আসন পাবে। আগামী সপ্তাহের আমরা কমিশন সভা, মাননীয় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে একটি কমিশন সভা হবে। ওই কমিশন সভায় আমাদের সচিবালয়ের পক্ষ থেকে আমাদের এই প্রস্তাবটা আমরা উপস্থাপন করব। ওখানে অনুমোদন পেলে আমরা যাবতীয় কার্যক্রম শুরু করব এবং তফসিল ঘোষণা করব। প্রবাসীদের ভোটার করার বিষয়ে কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান ইসি সচিব হেলাল উদ্দিন আহমেদ। সিঙ্গাপুরে গিয়ে, যেহেতু এটা আমাদের খুব কাছের দেশ এবং ওখানে আমাদের প্রায় লক্ষাধিক প্রবাসী রয়েছে যারা শ্রমিক হিসেবে কর্মরত, আমরা ওইটাকে পাইলট প্রজেক্ট হিসাবে গ্রহণ করে প্রবাসীদের ভোটার করার ব্যাপারে আমাদের একটা নীতিগত সিদ্ধান্ত আজকে হয়েছে। 5 থেকে 7 জনের একটি টিম, ফিজিবিলিটি টিম যাবে। ওনারা ওখানে যাবেন, ওখানে বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে কথাবার্তা বলবেন এবং তাদের মতামতের ভিত্তি করে আমরা ওখানে কারিগরি টিম পাঠাবো। তারা মূলত এই মানে যারা ইতিপূর্বে ভোটার হননি, জাতীয় পরিচয়পত্র দেওয়ার মাধ্যমে তাদেরকে আমরা ভোটার করব। এছাড়া মার্চের প্রথম সপ্তাহে ধাপে ধাপে শুরু হবে উপজেলা পরিষদ নির্বাচন। মে মাসের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। আগামীতে সব নির্বাচনে ইভিএম পদ্ধতি ব্যবহার হবে বলে জানান ইসি সচিব হেলাল উদ্দিন আহমেদ। গেলমান শফি, বাংলাভিশন, ঢাকা। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করার ঘোষণা দিয়েছেন নতুন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি কর্মকর্তা কর্মচারীদের সতর্ক করে বলেন, কোনো রকম দুর্নীতি বরদাস্ত করা হবে না। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন। দুর্নীতি উন্নয়নের একটা বড় মাপের প্রতিবদ্ধক, কারণ তাতে সার্ভিস হ্যাম্পার করে এবং অন টাইম গো হেড প্রোগ্রামগুলোকে ক্ষতিগ্রস্ত করে। সো দ্যাট আমরা এই বিষয়ে জিরো টলারেন্সের পাশাপাশি আমরা নজরদারিতে রাখবো, যাতে নাকি কোনো অবস্থাতে দুর্নীতির কারণে আমাদের কোনো প্রকল্প ক্ষতিগ্রস্ত না হয় এবং দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদেরকে কোনো অবস্থাতে বরদাস্ত করা হবে না।
সদ্য ঘোষিত মজুরি কাঠামো বৈষম্য নিয়ে শ্রমিক আন্দোলনের পঞ্চম দিনে আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। ধাওয়া, পাল্টা ধাওয়া, টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ও শ্রমিক সহ আহত হয়েছে অন্তত ২০ জন। এদিকে মিরপুরের কালশী ও শেওড়াপাড়াতেও সড়ক অবরোধ করে এবং বিক্ষোভ করেছে শ্রমিকরা। পোশাক শ্রমিকদের আন্দোলনের পঞ্চম দিনেও উত্তাপ থামেনি। বৃহস্পতিবার সকাল 8:30টার দিকে টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কের বেরন এলাকায় শারমিন গ্রুপের শ্রমিকরা কর্মবিরতি দিয়ে সড়কে নেমে পড়ে। এ সময় তারা আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পুলিশ ও শ্রমিকদের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে শ্রমিক ও পুলিশ সহ অন্তত ৩০ জন আহত হয়। পরে বিজিবি ও পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে শ্রমিক বিক্ষোভের ঘটনায় আশুলিয়ার কাঠগড়া ও জামগড়া সহ বেশ কিছু এলাকার প্রায় 10টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্যদিকে রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় বিক্ষুব্ধ শ্রমিকরা রাস্তা অবরোধের চেষ্টা করে। তবে কিছুক্ষণ আন্দোলনের পর প্রশাসনের আশ্বাসে তারা সড়ক থেকে সরে যায়। জিনিসের দাম, চালের দাম, আলুর দাম, এগুলো অতিরিক্ত দাম বেশি। 3 টাকা গার্মেন্টসে বেতন বাড়ালে বাড়িওয়ালা 10 টাকা ঘর ভাড়া বাড়ায়। বেতনের সাথে বেসিক বাড়াতে হবে। সরকার বেতন বাড়াতে অপারেটরকে 11,500, মালিক বাড়াতে 9,500। কালশীতেও রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে পোশাক শ্রমিকরা। পরে মালিক পক্ষের আশ্বাসে রাস্তা থেকে সরে যায় তারা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে শুধু বেতন বৃদ্ধির জন্যই নয়, তৈরি পোশাক খাতে অরাজকতা সৃষ্টির জন্যই আন্দোলন করা হচ্ছে বলে জানিয়েছেন শ্রম সচিব আফরোজা খান। বিকেলে সচিবালয়ে মালিক শ্রমিক প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। সমস্যা সমাধানে সময় চেয়ে সকল শ্রমিককে কাজে ফেরার অনুরোধও জানিয়েছেন শ্রম সচিব। সরকারের বেঁধে দেওয়ার সময়ের আগে সমস্যা নিরসনে আশাবাদী সচিব। যে 3টি গ্রেডের বেতন নিয়ে অভিযোগ তোলা হয়েছে তা রবিবার অনুষ্ঠেয় পরবর্তী বৈঠকে সমাধান করা হবে বলে জানান শ্রম সচিব। তৈরি পোশাক খাতের চলমান সমস্যা সমাধানে গঠিত কমিটির প্রথম বৈঠক ছিল এটি। এই সেক্টরে হয়তো একটা অরাজকতা সৃষ্টি করার একটা চেষ্টা করা হচ্ছে, এবং এমনও দেখা গেছে যেখানে ইন্ডাস্ট্রিয়াল জোন না, যেমন উত্তরার একটা রেসিডেন্সিয়াল এরিয়াতেও গাড়ি ভাঙচুর হয়েছে। সেখানে তো কোনো ফ্যাক্টরি নেই, তারপরও সেখানে ভাঙচুর হয়েছে। সেজন্য আমরা ধারণা করছি যে কোনো একটা মহল হয়তো এটাকে, এই সেক্টরটাকে একটা ধ্বংস করার একটা পায়তারা থাকতে পারে। মোট বেতন বাড়লেও মূল বেতন বা বেসিক কমে যাওয়ায় তৈরি পোশাক শ্রমিকদের মাঝে অসন্তোষ বাড়ছে, যার জন্য দায়ী মূলত মজুরি কাঠামোর গলদ। নতুন কাঠামোর বেতন ভাতা বাড়াতে এমন কৌশল নেওয়া হয়েছে যাতে ওভারটাইম ও বোনাস পরিশোধে মালিকদের অতিরিক্ত টাকা খরচ করতে না হয়। এই পরিস্থিতিতে শ্রমিক অসন্তোষ দূর করতে মূল মজুরি ফিক্সেশন বা স্থায়ীকরণ পদ্ধতি অবলম্বনের পরামর্শ দিয়েছেন গবেষকরা। পোশাক শ্রমিকদের বেতন ভাতা শৃঙ্খলায় আনতে 1984 সালে প্রথম 630 টাকার ন্যূনতম মজুরি ঘোষণা করে তৎকালীন সরকার। এরপর কয়েক দফায় বাড়িয়ে সবশেষ 2018 সালে সবচেয়ে নিচের ধাপ 7ম গ্রেডের শ্রমিকের বেতন ধরা হয় 8,000 টাকা। নতুন কাঠামোয় 3য় গ্রেডের অপারেটরের মোট বেতন বাড়লেও মূল বেতন কমেছে 41 টাকা। 4র্থ, 5ম ও 6ষ্ঠ গ্রেডের শ্রমিকের মূল বেতন বেড়েছে 80 থেকে সর্বোচ্চ 197 টাকা। 1 গ্রেডের চেয়ে অন্য গ্রেডের শ্রমিকের মূল বেতনের পার্থক্য 250 টাকার কম। মালিকদের এই কারসাজি শ্রমিকরা শুরুতে বুঝে উঠতে না পারলেও বিষয়টি খোলাসা হয় দানা বেঁধেছে অসন্তোষ। কারণ পূর্বে যদি আমার বেসিক বেশি থাকে সেটা কিন্তু আপনি কমাতে পারবেন না। এখনকার যে গ্রেডে আছে বেসিক হয়তো কম আছে, এইভাবে দেখা গেছে কোনো গ্রেডে কম বেসিক আছে, কিন্তু পূর্বের বেসিক ধরেই কিন্তু আপনার মোট স্যালারি তাকে দিতে হবে। পোশাক খাত নিয়ে দীর্ঘদিন গবেষণা করা এই বিশ্লেষকও বলছেন, বছরে 5% হারে মজুরি বৃদ্ধির বিষয়টি আমলে না নেয়ায় পুরনো প্রায় 70% শ্রমিকের বেতন তেমন বাড়েনি।
বেসিক কমে গিয়ে তার বোনাস কম পাবে অথবা সার্ভিস বেনিফিট কমে যাবে, এটা তো হতে পারে না। গ্রস মজুরির 57% বেসিক পেতেন, এবারে 2018-তে এসে সেটা কমে গিয়ে 53% এসছে গ্রেড 7-এর জন্য। অন্যান্য গ্রেডের জন্য এটা তো আরও কম। সমস্যাটি সমাধান করার সুযোগ প্রচলিত যে গেজেটটি রয়েছে তার আলোকেই করা সম্ভব। এক্ষেত্রে ফিক্সেশনের বিষয়টিকে গুরুত্ব দেওয়া দরকার। বিগত 13 থেকে 18 সময়কালে তারা যে কয়েকটি ইনক্রিমেন্ট পেয়েছেন, সেই ইনক্রিমেন্টকে বিবেচনায় নিয়ে যদি এখন নতুন স্যালারি স্ট্রাকচারে প্রত্যেক গ্রেডে ওই কয়টি ইনক্রিমেন্ট যোগ করে দেয়। এরপরও মালিকদের সংগঠন বিজিএমএ নেতাদের দাবি, শ্রমিকদের কোনোভাবেই ঠকায়নি মালিকরা। এটা টোটালি রং একটা ইনফরমেশন বা বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। বেসিক কমে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। এটা তো অতীতে সবসময় হয়েছে এরকম, যেটা সপ্তম গ্রেডে যে মজুরিটা বাড়ে অন্যান্য গ্রেডে কিন্তু সেই পরিমাণ বাড়ে না। বেসিক্যালি এটা হলো সারা পৃথিবীতে আপনার ন্যূনতম মজুরিটা ফিক্সেশন করা হয়, পরবর্তী গ্রেডগুলো কিন্তু আলাপ আলোচনার ভিত্তিতে আপনার তার যোগ্যতা অনুসারে কিন্তু ফিক্সেশন হয়। নতুন বেতন কাঠামোয় কোনো অসঙ্গতি থাকলে সব পক্ষের সাথে আলোচনা করে শিগগিরই সুরাহার আশ্বাস দিয়েছেন বিজিএমএ নেতারা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির চাঞ্চল্যকর ঘটনার মূল হোতা মায়া দেগুইতোকে অভিযুক্ত করেছে ফিলিপিন্সের আদালত। এতে 32 থেকে সর্বোচ্চ 56 বছরের কারাদণ্ড হতে পারে তার। ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা ভিত্তিক রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন RCBCর সাবেক ম্যানেজার মায়া দেগুইতোকে দুর্নীতি ও অপকর্মের 8টি অভিযোগে দোষী সাব্যস্ত করেছে আদালত। প্রতি অভিযোগে 4 থেকে 7 বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। পাশাপাশি তাকে $10.90 লাখ জরিমানা করে ম্যানিলার আদালত। প্রক্রিয়ায় নিজেকে নির্দোষ দাবি করে দেগুইতো বলেছেন এই অপকর্ম তার অজান্তে ঘটেছে। 2016 সালের ফেব্রুয়ারিতে গোপনীয় সুইফট কোড ব্যবহার করে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভে থাকা বাংলাদেশ ব্যাংকের $8.10 লাখ ফিলিপিন্সের RCBC ব্যাংকের ম্যানিলা শাখায় স্থানান্তর করা হয়। পরে যা ক্যাসিনোতে বিনিয়োগ করা হয়। এই অপকর্মের সময় RCBC ম্যানিলা শাখার ম্যানেজার ছিলেন মায়া দেগুইতো। বিশ্বের সর্ববৃহৎ ব্যাংক জালিয়াতির এই ঘটনায় ওই বছরই RCBCকে প্রায় $2 কোটি জরিমানা করে ফিলিপিন্সের কেন্দ্রীয় ব্যাংক। নিচ্ছি সিবিসি টাইল সংবাদ বিরতি। সাথে থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। খাদ্যমন্ত্রী চালের দাম বেড়েছে বললেও তাকে প্রোপাগান্ডা বলেছেন চালকল মালিক ও ব্যবসায়ীরা। ঘন কুয়াশা আর প্রচণ্ড ঠান্ডায় বিপর্যস্ত উত্তরের জনজীবন। শীত নিবারণ করতে গিয়ে আগুনে দগ্ধ রোগীদের মিলছে না কাঙ্ক্ষিত চিকিৎসা। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। স্বাগত আরো একবার বাংলা ভিশন সংবাদে। চালের দাম বেড়েছে বলে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার উল্লেখ করলেও তাকে প্রোপাগান্ডা বলেছেন চালকল মালিক ও চাল ব্যবসায়ীরা। খাদ্যমন্ত্রী জানান, দেশে পর্যাপ্ত চালের মজুদ থাকলেও কেন দাম বেড়েছে তা তিনি বুঝতে পারছেন না। চালের কোনো ঘাটতি নেই বলে জানান তিনি। রাজধানীর খাদ্য ভবনে চালকল ও চাল ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। যে কোনো অবস্থাতেই দেশে পুষ্টিকর খাদ্যের যোগান ঠিক রাখা হবে বলে জানান খাদ্যমন্ত্রী। অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি চাল ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, চালের দাম বাড়ানোর ক্ষেত্রে কোনো যৌক্তিক কারণ নেই, এমন যেন না হয়। তবে চাল ব্যবসায়ীরা দাবি করেন, দেশের কোথাও মোটা চালের দাম বাড়েনি, দাম বাড়ার খবর প্রোপাগান্ডা। সরকার নির্ধারিত মূল্যে চাল সরবরাহ করতে তারা প্রস্তুত আছেন বলে জানান। চট্টগ্রাম কাস্টমস হাউসে ঘুষের টাকা সহ এক রাজস্ব কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশনের একটি দল। বৃহস্পতিবার বিকেলে দুদকের দলটি রাজস্ব কর্মকর্তা নাজিম উদ্দিন আহমেদকে গ্রেফতার করে। অভিযানের সময় কাস্টম হাউসের নিচতলায় তার কক্ষের আলমিরা থেকে 6 লাখ টাকা উদ্ধার করা হয়। দুদক জানায়, সমুদ্রগামী জাহাজের ছাড়পত্র দেওয়ার ঘুষ বাণিজ্যের বিষয়ে হটলাইন 106 অভিযোগ দেন ভুক্তভোগী জাহাজ কোম্পানির প্রতিনিধিরা। এরপরই অভিযানে নামে দুদক। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘন কুয়াশা ও প্রচণ্ড ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জেলাগুলো। পঞ্চগড়ে আজ সর্বনিম্ন তাপমাত্রা 7.9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। ঠান্ডা ও হিমেল হাওয়ায় কাবু হয়ে পড়েছে শীতার্ত ছিন্নমূল মানুষেরা।
বিশেষ করে দুস্থ পরিবারগুলোর শিশু ও বয়স্করা শীতজনিত নানা সমস্যায় ভুগছেন। জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীত বস্ত্র দেয়া হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল বলে জানান শীতার্ত গরিব মানুষগুলো। ঘন কুয়াশায় দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। রাত থেকে কুয়াশা বৃষ্টি যোগ করেছে বাড়তি দুর্ভোগ। এদিকে প্রচণ্ড শীতে গাইবান্ধার শিশু ও বয়স্করা শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। নিউমোনিয়া, ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে তারা। এবারে মৌসুমেও উত্তরাঞ্চল সহ বিভিন্ন জায়গায় শীত নিবারণ করতে গিয়ে আগুনে দগ্ধ হচ্ছেন অনেকে। এবার সংখ্যায় তা বেশি বলে তথ্য ফায়ার সার্ভিসের। উত্তরবঙ্গে দগ্ধ রোগীদের চিকিৎসার একমাত্র ব্যবস্থা রয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে, কিন্তু সেখানে মিলছে না কাঙ্ক্ষিত চিকিৎসা। আগুন থেকে বাঁচতে সাবধানতা ও সচেতনতাই মুখ্য অভিমত পরিবেশবিদদের। দেশের উত্তরাঞ্চলে জেঁকে বসেছে গা বরফ করা শীত, সেই সাথে ঠান্ডা বাতাস ও কুয়াশা থমকে দিয়েছে মানুষের স্বাভাবিক জীবন। একটু উষ্ণতার জন্য আগুন পোহানো বহু পুরনো প্রচলন, কিন্তু তা করতে গিয়ে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। আগুন পোহাতে গিয়ে চলতি মাসেই উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় দগ্ধ হয়ে হাসপাতালে গেছেন অন্তত 15 জন, মারা গেছেন তাদের 4 জন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মাত্র 14 বেডের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন 54 জন। স্পর্শকাতর হলেও তাদের চিকিৎসা দিতে হচ্ছে বিভিন্ন ওয়ার্ড এবং বারান্দায়ও। চুলের পর শান্তি পূজা আসছিল, তাকে চুলের মুখত দিছি, তাতে আগুন ধরছে। সুচিকিৎসা নিশ্চিতে ডাক্তার সংকট নিরসন সহ কিছু পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 4টা জায়গায় এটা ভাগ করে এই কাজটা আমরা করি, নিচতলা, 3তলা, 4তলা, 5তলা। অথচ সম্পূর্ণ মিলে যদি একটা সেন্টার থাকতো তাহলে নিঃসন্দেহে অনেক আমাদের ভালো হতো। আনডাউটেডলি আমরা কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা পাচ্ছি না, কিন্তু চিকিৎসা সেবা দিচ্ছি, কিন্তু আমরা যেটা এক্সপেক্ট করি যে আদর্শ চিকিৎসা সেবা, সেটা কেবলমাত্র বার্ন ইউনিটে রেখেই সম্ভব। কারণ আমি যখন বার্ন ইউনিটের বাইরে একটা পেশেন্টকে রাখবো তখন তার ইনফেকশনের চান্স বেশি হয়ে যাবে। এদিকে শীত মৌসুমে বাসাবাড়িতে অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে নানা কর্মসূচির কথা জানালেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। শরীরে যখন শীতকালে অত্যাধিক কাপড় পেঁচানো থাকে, সেই অবস্থায় যদি অগ্নিকাণ্ড কারো শরীরে আগুন লাগে তাহলে সেটা আসলেই মারাত্মক আকার ধারণ করে। তবে আমরা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের পক্ষ থেকে জাতীয়ভাবে এবং আমরা স্থানীয়ভাবে জনসংযোগ এবং জনসচেতনতা বৃদ্ধির কল্পে আমরা কার্যক্রম অব্যাহত রেখেছি। জনসচেতনতা না বাড়ালে অগ্নি দুর্ঘটনার ঝুঁকিও বাড়বে বলে সতর্ক করলেন পরিবেশবিদরা। গ্রামে যদি আমরা এরকম কোনো জারিগান বা কোনো মহড়ার মাধ্যমে মানুষের সচেতনতা তৈরি করতে পারি, এবং এইটা বিশেষ করে শীতকালীন সময়ে, তাহলে কিন্তু আমাদের এই মানুষের দগ্ধ হওয়া বা বাড়িঘর পুড়ে যাওয়া, এটা মানুষ অনেকাংশেই রেহাই পেতে পারে। রংপুর বিভাগের 8 জেলায় গেল বছরে অগ্নিকাণ্ড হয়েছে 3500টি, ক্ষতি হয়েছে 30 কোটি টাকার। আর শীত নিবারণ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন 24 জন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার দেশের আরও কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে কাজ করবেন বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী কুড়িগ্রাম 4 আসনের সংসদ সদস্য জাকির হোসেন। দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসন সম্মেলন কক্ষে তাঁকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। মন্ত্রণালয়টি যাতে সঠিকভাবে পরিচালনা করতে পারেন সেজন্য সবার সহযোগিতাও চান মন্ত্রী। পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহারকে মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের মাঠে সংবর্ধনা দেওয়া হয়েছে। স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে এ সময় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এই সরকারের সময়েই রাঙ্গামাটি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস সহ 500 শয্যার পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল ভবন নির্মাণ করা হবে বলে জানিয়েছেন সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার। রাঙ্গামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে রাঙ্গামাটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার 5ম বর্ষপূর্তি ও 2018-19 সালের MBBS প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে রাঙ্গামাটি মেডিকেল কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। টাঙ্গাইলের দেলদুয়ারে গৃহবধূ সোনিয়া আক্তার মুক্তা হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবে বঙ্গবন্ধু অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সোনিয়ার ভাই উজ্জ্বল হোসেন খান অভিযোগ করেন, যৌতুকের দাবিতে নির্যাতনের এক পর্যায়ে গত সোমবার স্বামী মিঠুন মিয়া ও পরিবারের লোকজন পরিকল্পিতভাবে তার বোনকে হত্যা করে।
চলতি মাস থেকে নারায়ণগঞ্জকে যানজট, হকার, সন্ত্রাস ও মাদকমুক্ত করার ঘোষণা দিয়েছেন জেলা পুলিশ সুপার হারুনুর রশিদ। দুপুরে শহরের চাষাড়ায় শহীদ মিনারে জেলা পুলিশ আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন। মাদকের সাথে কোনো পুলিশ সদস্য জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বাগেরহাটে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়। জেলা পৌরসভা অডিটোরিয়ামে পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে পৌরসভার ৯টি ওয়ার্ডে ১৩৫০ শীতার্তের হাতে তিনি এসব কম্বল তুলে দেন। এদিকে কিশোরগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক আমার বাংলাদেশের উদ্যোগে দুস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সকালে শীতবস্ত্রগুলো বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক তরফদার মোহাম্মদ আক্তার জামিল। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ব্যবসা বাণিজ্য সহ আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। মাননীয় ম্যানেজিং ডিরেক্টর শুরু হয়েছে রিয়েলিটি শো ডিপ্লোমা মিষ্টি লড়াই সিজন 6 এর প্রচারণা। নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্ট বাংলাদেশ লিমিটেডের আয়োজনে সংবাদ সম্মেলনে জানানো হয়, মজাদার সব মিষ্টি আর মিষ্টি তৈরিতে পারদর্শী মানুষদের একই প্ল্যাটফর্মে নিয়ে আসতেই এ উদ্যোগ। এতে প্রধান অতিথি ছিলেন নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্ট বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর এস এ মোল্লে। নিটল নিলয় গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান NITS সার্ভিস প্রাইভেট লিমিটেড বাইক ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করেছে বাইক মনিটরিং সেবা এনট্রাক মোটো। এই প্রযুক্তিতে বাইকের অবস্থান জানা যায় তাৎক্ষণিকভাবে, ফলে বাইক চুরি হওয়ার শঙ্কা থেকে মুক্তি পাবেন গ্রাহকরা। রাজধানীর মহাখালীতে হেড অফিসে এর উদ্বোধন করেন নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমদ। রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ ফরিদ হাসান অদুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখেছেন ঢাকা বিভাগীয় কমিশনার KM আলী আজম। দুপুরে পাংশা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ বিষয়ে শুনানি করেন তিনি। শীঘ্রই প্রতিবেদন জমা দেওয়ার আশ্বাস দেন বিভাগীয় কমিশনার। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী মনোনয়ন নিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জে মতবিনিময় সভা হয়েছে। সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য খয়বার হোসেন মাওলা এর আয়োজন করেন। বক্তব্য রাখেন সাজেদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, কাকলি, গোলাম মোস্তফা, বাবলু, মাসুদুল ইসলাম সহ অন্যরা। সভার আগে নেতাকর্মীদের হাতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ করা হয়। একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে নীলফামারী মেডিকেল কলেজের। দুপুরে পলাশবাড়িতে MBBS প্রথম বর্ষের প্রথম ব্যাচের 50 শিক্ষার্থীর পরিচিতি সভা ও উদ্বোধন অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। এদিকে রংপুর মেডিকেল কলেজের MBBS 48তম ব্যাচের নবাগত শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস শুরু হয়েছে। সকালে শহীদ রফিকুল ইসলাম মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের বরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ নূর ইসলাম। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদের এই পর্যায়ে আবারও নিচ্ছি CBC টাইলস সংবাদ বিরতি। সাথেই থাকুন, ফিরে এসে থাকছে বিচ্ছিন্নতাবাদী দমনে মিয়ানমার সীমান্তে সেনা সমাবেশ ও সহিংসতায় উদ্বেগ জাতিসংঘের, শান্তিপূর্ণভাবে সমাধানের আহ্বান। BPL এ কাল হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি রংপুর রাইডার্স ও ঢাকা ডায়নামাইটস, পয়েন্ট টেবিলে এগিয়ে যেতে জয়ের প্রত্যাশা দু দলেরই। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। এই অংশের শুরুতেই আবিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। বিচ্ছিন্নতাবাদী দমনে সীমান্তে সেনা সমাবেশ ও সহিংসতায় উদ্বেগ জানিয়ে শান্তিপূর্ণভাবে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এদিকে রোহিঙ্গা নির্যাতনের তথ্য সংগ্রহকারী জাতিসংঘের কমিটিকে দেয়া অর্থ বরাদ্দ বন্ধের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে চীন। গেল বছরের শেষে রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন রাজ্যে বিচ্ছিন্নতাবাদী দমনে অভিযান শুরু করে বাংলাদেশ লাগোয়া সীমান্তে বাড়তি সেনা মোতায়েন করে মিয়ানমার। এরপর কঠোর দমন অভিযানে সম্মতি দেন শান্তিতে নোবেল বিজয়ী দেশটির স্টেট কাউন্সিলর অং সান সুচি। এতে উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছেন মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি নাট ওস্তোবি। UN নিউজে সাক্ষাৎকারে জানিয়েছেন, বড় ধরনের সহিংসতা না হলেও সীমান্তে বাড়তি সেনা সমাবেশ উদ্বেগজনক। আশঙ্কা করছেন রাখাইনে আবারও সহিংসতা বিস্তারের। এতে নতুন করে মানবিক বিপর্যয় ঘটলে সামাল দেওয়া যাবে না বলেও সতর্ক করেছেন ওস্তোবি। এদিকে রোহিঙ্গা নির্যাতনের তথ্য সংগ্রহ প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে চীনের অপতৎপরতা উপেক্ষা করে বাজেট পাশ করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ।
যুদ্ধবিরতির মধ্যেই ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ড্রোন হামলায় দেশটির 5 সেনা নিহত হয়েছেন। সেনাপ্রধান আবদুল্লাহ আল নাহি সহ আহত অন্তত 20 জন। বৃহস্পতিবার দেশটির দক্ষিণাঞ্চলের আল আনাদ সামরিক ক্যাম্পে এই হামলা চালায় হুথি বিদ্রোহীরা। সুইডেনে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি ইয়েমেনে যুদ্ধরত উভয় পক্ষের মধ্যে সংঘাত কমাবে। জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মার্টিন গ্রিফিথসের এই মন্তব্যের পরই এই হামলা হলো। হামলার দায় স্বীকার করে হুথি সমর্থিত আল মাসিরাহ টিভিতে জানানো হয়, সরকার সমর্থিত সৌদি সামরিক জোটের অবস্থান লক্ষ্য করে হামলা হয়েছে। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জন্য পাল্টাপাল্টি দোষারোপ করেছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহী ও সৌদি সমর্থিত সামরিক জোট। জাতিসংঘের মধ্যস্থতায় গত বছরের ডিসেম্বরের যুদ্ধবিরতি কার্যকর ও হুদাইদাহ থেকে সেনা প্রত্যাহারের একমত হয় দুপক্ষ। গত 4 বছরের গৃহযুদ্ধে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে অন্তত 60,000 বেসামরিক নাগরিক। দুর্ভিক্ষ আর মৃত্যু ঝুঁকিতে আরও 2,20,00,000 অধিবাসী। শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার। আন্দোলনে যারা ব্যর্থ হয় নির্বাচনে জিততে পারে না তারা কখনো, বললেন প্রধানমন্ত্রী। স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা। অবিশ্বাস্য কারচুপি হয়েছে 30 ডিসেম্বরের নির্বাচনে, মন্তব্য ডক্টর কামালের। জাতীয় সংলাপের মাধ্যমে নতুন নির্বাচন দেওয়ার আহ্বান। সংসদের সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের তফসিল আগামী সপ্তাহে, প্রবাসীদের ভোটার করার নীতিগত সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ, আহত 20। মিরপুরেও সড়ক অবরোধ। নতুন মজুরি কাঠামোর বেসিক কমে যাওয়ার কারণে এই অসন্তোষ, অভিমত গবেষকদের। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ রাত 1:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ। শুভরাত্রি।